অনুরাগীর ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা সূর্যকে জল খাইয়ে শান্ত করলেও উর্মি থেমে থাকে না। উর্মি প্রচন্ড রেগে যায়, দীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং উর্মি সূর্যকে সামলানোর জন্য হাতের মুঠোই রাখার জন্য উপরে চলে যায় এবং উপর থেকে নিচের বানানো ফ্যামিলি অ্যালবামটা নিয়ে আসে। সেটা নিয়ে সূর্যকে দেখিয়ে বলে, দাদাই দেখুন এটাই আমাদের ফ্যামিলি অ্যালবাম, আর এখানে সবাই আছে, ভালো করে দেখুন, এই যে আপনার মেয়ে সোনা, এই দেখুন আপনি, এই দেখুন বাবা, আমি, কাকিয়া, সবাই আছে এখানে, আর বাকি যারা এরা আমাদের কেউ হয় না। তাহলে তো ফ্যামিলি অ্যালবামে তাদের ছবি থাকতো, তাই না? সূর্য ওই অ্যালবামটা দেখে এবং হাতে গোনা কয়েকজনকে সূর্য চিনতে পারে, বাকি কারো ছবি দেখতেও পারে না এবং সূর্য বুঝতেও পারে না যে রূপা দীপা তার কি হয় সেটা। সূর্যও বেশ ঘোরের মধ্যে চলে যায়। যখনই সূর্য ওই টাইপের ডায়েরিগুলো দেখে এবং উর্মির দেওয়া ওই ওষুধ মাখানো ডায়েরিটা সূর্যর চারপাশে থাকে, তখনই সূর্য বেশ অসুস্থ হয়ে যায়, যেটা সবার নজরে পড়ে যায় মোটামুটি ভাবে। বিশেষ করে দীপ বলতে থাকে, আচ্ছা মা যখন জেজাইয়ের হাতে এই ডায়েরিটা দেয়, জেজাই তখনই কেন অসুস্থ হয়ে যায়? উর্মি বুঝতে পারে সে তো ধরা পড়ে যেতে পারে, তাই উর্মি দীপকে বলে, এই দীপ তুই এত বেশি কথা বলিস কেন, বেশি বুঝিস তাই না? কথাটা বুঝতে পারে দীপা, ভাবতে থাকে সত্যি তো ওই ডায়েরিটা হাতে নেওয়ার পর ডাক্তারবাবুর এরকম কেন হয়। দীপার মনে পড়ে অনেকগুলো সিনের কথা, যেগুলোতে সূর্য যখনই ডায়েরি হাতে নিয়েছে তখনই অসুস্থ হয়ে পড়েছে এবং ওই ডায়েরিটা যে ল্যাব টেস্টে পাঠাতে হবে দীপা সেটা বুঝতে পারে, কিন্তু ডায়েরিটা ওখান থেকে নেবে কিভাবে? ওখানে পড়ে আছে ডায়েরিটা। দীপা ভাবতে থাকে যে করেই হোক ওই ডায়েরিটা আমাকে নিতে হবে। দীপা যখন দাঁড়িয়ে থাকে তখন দীপার কাছে গিয়ে বলে, এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে, যাও বলছি। তবে দীপা চালাকি করে বলে, আমি তো বাসনওয়ালি, বাসন দিতে এসেছি, আর কিছু কাপড় চোপড় থাকলে আমাকে দিন না, দিন, আমি চলে যাচ্ছি। উর্মি প্রচন্ড খেপে যায়, রাগ হয় উর্মির, ছুটে যায় উপরে। ছোট লাবণ্য যখন দীপার শাড়িগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে, ভালো মা তুমি কোথায়, ভালো মা, ভালো মা তুমি আসো না কেন, এমন বলতে থাকে, তখন ছোট লাবণ্যর হাত থেকে শাড়িগুলো কেড়ে নেয়, আলমারি থেকে দীপার শাড়িগুলো নিয়ে নেয়, সব নিয়ে নিচে যায় এবং ওই বাসনওয়ালি দীপাকে দিয়ে বলে যে এই নাও, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও। অন্যদিকে সোনা ভাবতে থাকে, যাক তো বিদায় হোক এসব জিনিস, আর এই আপদের জিনিসগুলো আমার ভালো লাগে না। নিজের মাকে বাজে বাজে ভাবে কথা বলতে থাকে সোনা। অন্যদিকে শাড়িগুলো দেখে চোখের জল ফেলে দীপা, তার পরা শাড়িগুলো, আর এভাবে উর্মি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। দীপার খুব কষ্ট হয়, তবে ওই শাড়িগুলো বেশ চেনা লাগে সূর্যর। সূর্য এগিয়ে আসে এবং সূর্য ওর ভিতর থেকে একটা শাড়ি হাতে নিয়ে বলে, এই শাড়িটা আমার চেনা, কে যেন পরতো এই শাড়িটা, আমি কাকে দেখেছি এই শাড়িটা পরা। উর্মি বুঝতে পারে সূর্যর তো মনে পড়ে যাচ্ছে। উর্মি চালাকি করে বলে, কেউ না দাদাই, ওই শাড়িটা যে পরতো সে এখন বিদেশ চলে গেছে। বিদেশ চলে গেছে, কে সে জানার জন্য সূর্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে দীপা ভাবতে থাকে, ডাক্তারবাবু আপনি আমাকে ভুলে যাননি, আমি আসলে ভুল বুঝেছি, আপনার আমার কথা মনে আছে, কিন্তু আপনি তো নিজেকেই চিনতে পারছেন না, আপনি আমাকে চিনবেন কি করে? তবুও আপনার আমার শাড়িটা দেখার পর অনেক কিছু মনে পড়েছে। হঠাৎ দীপা খেয়াল করে দেখে শাড়ির আড়ালে পড়ে গেছে ওই ডায়েরিটা। দীপা ভাবতে থাকে তাকে ওই ডায়েরিটা নিতেই হবে। যখন দীপা শাড়িগুলো নেওয়ার চেষ্টা করে তখন ওই ডায়েরিটাও ওর সাথে নিয়ে নেয় এবং ঝোলার মধ্যে নিয়ে নেয়, আর দীপা ওখান থেকে বেরিয়ে যেতে যায়। ঠিক তখনই উর্মি বলে, দাঁড়াও, খুব চালাক তাই না, কি ভেবেছো এভাবে ঢুকেই বেরিয়ে যেতে পারবে? দীপা মনে মনে ভাবে, কি ব্যাপার, আমাকে ধরে ফেললো নাকি, চিড়ে ফেললো নাকি? পালক বলে, উর্মি ওকে যেতে দাও, ওকে কেন আটকাচ্ছ? কিন্তু উর্মি বলে, না, ও এতগুলো শাড়ি কাপড় নিল, বাসন না দিয়ে চলে যাচ্ছে। এই বলেই উর্মি দীপার ঝোলার ওই ঝুড়ি থেকে বেশ কিছু বাসন নিয়ে নেয়, ওখান থেকে চলে যায়। দীপা ওখান থেকে চলে যেতে যায়, তখন পালক প্রবীর বাবুকে বলে, বাবা এই মেয়েটি তো ভালোই ভাইয়ের দেখাশোনা করছে, ওকে আমরা কাজে রেখে দিই না। কিন্তু দীপা বলে, না না না, আমি কাজ টাজ করবো না, আমি এসব কিছুই করবো না, আমি চলে যাচ্ছি। এই বলেই দীপা ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তা ধরে হাঁটতে থাকে দীপা। অবিনাশ সেখানে আসে, দীপাকে গাড়িতে তোলে এবং দীপা ও বাড়িতে ছদ্মবেশে যাওয়ার পর কি হলো জানতে চাই। তবে দীপা ওই ডায়েরিটা অবিনাশকে দিয়ে বলে, অবিনাশ আপনার তো অনেক চেনা জানা আছে, আপনি এই ডায়েরিটা ল্যাব টেস্টের ব্যবস্থা করুন, আমার মনে হয় এই ডায়েরিতে উর্মি কিছু একটা মেশাচ্ছে, যার জন্য ডাক্তারবাবু আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। অপরদিকে দেখা যায় দীপা বিদেশ চলে গেছে, এমনটাই পালক সবাইকে বলে যে দীপা তাকে ফোন করে বলেছে বিদেশ চলে গেছে। কিন্তু এভাবে দীপা বিদেশ চলে গেল? রূপাও ভাবতে থাকে, মা সবকিছু ফেলে এভাবে বিদেশ চলে গেল, এটা কি হতে পারে? ঠিক তখনই কুন্তলা আসে এবং কুন্তলা বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো তাই না, দীপা বিদেশ চলে গেছে, এরকমটা বললো আর তোমরা বিশ্বাস করে নিলে? প্রবীর বাবুকে বলে কুন্তলা, মেশমশাই আপনি বিশ্বাস করে নিলেন দীপা এত সহজে আপনাদেরকে না জ্বালিয়ে বিদেশ চলে যাবে? না না, ও বিদেশ কোথাও যায়নি, আর ঠিক আছে ও বিদেশ গেছে কি যায়নি সেটা এই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা রূপা, তুমি একটা ফোন করো না তোমার মাকে স্পিকারে দিয়ে কথা বলো, দেখি তোমার মা তোমাকে কি বলে। পালক বুঝতে পারে রূপাকে তো প্যাচে ফেলার চেষ্টা করছে কুন্তলা, তাই পাল দীপাকে আগেই SMS করে বলে দেয় যে দীপা তোমাকে কিন্তু এখন রূপা ফোন দিচ্ছে এবং স্পিকারে দেওয়া আছে ফোনটা। দীপা এসএমএসটা দেখে এবং বুঝতে পারে ও বাড়ির লোকজন হয়তো রূপাকে চেপে ধরেছে এবং তাকে বিদেশ চলে যাওয়ার কথাটাই বলতে হবে। তাই রূপা যখনই ফোনটা দেয় এবং স্পিকারে থাকে ফোনটা, দীপা তখন বলে, রূপা আমি বিদেশ যাচ্ছি, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, আপাতত এসবের মধ্যে থাকছি না, বিদেশ চলে যাচ্ছি। অন্যদিকে অবিনাশ ফোনে এয়ারপোর্টের সাউন্ডগুলো প্লে করতে থাকে, যেগুলো শুনে কুন্তলা বুঝে নেয় যে হ্যাঁ দীপা বিদেশ চলে গেছে, আপদ বিদায় হয়েছে, সবাই মিলেই বুঝে নেয় বিদেশ চলে গেছে দীপা। অন্যদিকে সোনা আসে এবং রূপাকে বলে, এ কি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও বেরিয়ে যাও, তোমার মা চলে গেছে, তুমিও বেরিয়ে যাও। কিন্তু রূপা বলে, না
মা বিদেশ গেছে মানে বাবার দায়িত্ব এখন থেকে আমার। আমি বাবাকে এ বাড়িতে রেখে কোথাও যাব না, আমি বাবাকে দেখাশোনা করার জন্য এ বাড়িতে থাকবো। প্রবীর বাবু কিছুতেই রূপাকে বাড়িতে থাকতে দিতে চায় না। পালক শেষমেশ প্রবীর বাবুকে বলে যে বাবা তুমি এত কেন উতলা হচ্ছ, থাক না, ও তো এবারেরই মেয়ে, এবারই থাক। শেষমেশ রূপা ও বাড়িতেই থাকে। অন্যদিকে দীপা আর অবিনাশ চলে যায় ওই ডায়েরি টেস্ট করানোর জন্য। ল্যাব টেস্ট করানোর পর ওই লোকটি বেরিয়ে আসে এবং সে জানায় যে এই ডায়েরিতে এমন কোনো কিছুই নেই, কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই, জাস্ট কয়েকটা সিম্পল পেপার আছে মাত্র, আর কিচ্ছু নেই, কোনো কলমের কালিতেও কোনো কিছু নেই। জানতে চাই দীপা, কিন্তু উনি বলে যে না না কিচ্ছু নেই, ডায়েরিটা একটা সিম্পল ডায়েরি। ভাবতে থাকে দীপা যে তাহলে কিভাবে উর্মি কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে হঠাৎ উর্মি খেয়াল করে দেখে যে ডায়েরিটা নেই। উর্মি উতলা হয়ে ওঠে, চারদিকে তন্ন তন্ন করে ডায়েরিটা খুঁজতে থাকে। নিজের বিহেভিয়ারটা অস্বাভাবিক করে তোলে উর্মি, যেটা সবার নজরে পড়ে, বিশেষ করে রূপা তো উর্মিকে ছাড় দেয় না। রূপা বলে কাকিয়া তুমি ডায়েরিটা নিয়ে এরকম করছো কেন, ওটা তো একটা সিম্পল ডায়েরি, তোমার বিহেভিয়ারে কিন্তু আমি এবার সন্দেহ করছি, কি ব্যাপার বলো তো, তুমি ডায়েরিটা নিয়ে এরকম করছো কেন। প্রবীরবাবু বাইরে যায়, সূর্যের জন্য গোটা 5 ডায়েরি কিনে নিয়ে আসে এবং বলে যে ছোট বৌমা এই তো আমি ডায়েরি নিয়ে এসেছি, এগুলো সূর্যকে দাও। কিন্তু না না ওই ডায়েরিটাই লাগবে। উর্মি প্রবীরবাবুকে বলে বাবা ওই ডায়েরিটা চাই, ওই ডায়েরিটা চাই, আপনি দাদাকে ভুলভাল বোঝাচ্ছেন কেন, ওই ডায়েরিটাই লাগবে। কিন্তু কেন, ডায়েরিতে কি এমন আছে? ভাবতে থাকে সবাই, পালকেরও সন্দেহ হয়, রূপারও সন্দেহ হয়, উর্মি তো কথার প্যাচে পড়ে যায়। অন্যদিকে দীপা সিদ্ধান্ত নেয় তাকে ও বাড়িতে ঢুকতে হবে, সেনগুপ্ত বাড়িতে। ওই অবিনাশ বলে যে কিভাবে ঢুকবেন আপনি এখন ও বাড়িতে, ও বাড়ির কেউ তো আপনাকে অ্যালাউ করবে না। কিন্তু দীপা বলে ডায়েরি, এই ডায়েরিটাই আমার হাতিয়ার, এটাকে নিয়ে আমি ও বাড়িতে ঢুকবো। তো বন্ধুরা তোমরা এটা চাও তো উর্মির মুখোশ যেন সবার সামনে খুলে দেয় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।